সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। পুরো নরওয়ে দেশটাই তখন হিটলারের অধীনে, আর সেখানে পাগলা কুকুরের মতন এই লোকটাকে খুঁজে বেড়াচ্ছে হিটলারের বিশাল বড় সেনাবাহিনী। কিন্তু কেন, কি করেছিল লোকটা? কখনো বরফ গলা জলের মধ্যে, আবার কখনো হিমশীতল গুহার ভিতরে লুকিয়ে বেড়াচ্ছে লোকটা। প্রতি মুহূর্তে বিপদ, প্রতি পদে মৃত্যুর হাতছানি। 2017 সালে রিলিজ হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে লেখা সার্ভাইভাল মুভি দ্য 12th ম্যান। মুভির শুরুতে দেখা যায় যে পুরো নরওয়ে দেশটা হিটলারের সেনাবাহিনীর দখলে, আর হিটলারের নির্দেশে সেই নরওয়ে দেশের মধ্যে চারিদিকে অনেকগুলো কন্ট্রোল টাওয়ার বা আর্মি ব্যারাক তৈরি করে ফেলা হয়েছে, যাতে পুরো নরওয়ে দেশের উপর কড়া নজর রাখা সম্ভব হয় এবং অভ্যন্তরীণ ও বহিরাগত শত্রুরা যাতে সহজে আক্রমণও না করতে পারে। তখনকার নরওয়ে সরকার অনেক চেষ্টা করার পরেও হিটলারের হাত থেকে তার দেশকে রক্ষা করতে না পেরে শেষমেশ তার দেশের বেশ কিছু সেনাবাহিনীর লোককে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়, যাতে কিনা সেই লোকগুলো ইংল্যান্ড থেকে আর্মি ট্রেনিং নিয়ে নরওয়েতে ফিরে এসে হিটলারের সেনাবাহিনীর উপর আক্রমণ করে নরওয়ে দেশটাকে হিটলার মুক্ত করতে পারে। দেখা যায় ইংল্যান্ডে আর্মি ট্রেনিং কমপ্লিট হওয়ার পর 12 জন লোককে নরওয়েতে পাঠানো হয়। তাদের কাজটা কি ছিল? তাদের কাজ ছিল নরওয়ের মধ্যে যে জার্মানি কন্ট্রোল টাওয়ার বা আর্মি ব্যারাকগুলো আছে সেগুলোকে ধ্বংস করে ফেলা, যাতে কিনা জার্মানি সেনা ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে এবং সেই সময় বাইরে থেকে আক্রমণ করে নরওয়ে দেশটাকে চিরকালের মতন জার্মানদের দখল থেকে মুক্ত করা সম্ভব হবে। এই মিশনটার নাম দেওয়া হয় অপারেশন মার্টিন রেড। দেখা যায় সেই 12 জন লোক তাদের প্ল্যান মতো জলপথে নরওয়ের একটা দ্বীপে ঢুকে আসে, কিন্তু কোনো এক কারণ বশত জার্মান সেনার কাছে সেই খবরটা আগে থেকেই পৌঁছে যায় এবং সেই 12 জন ব্যক্তি সেই দ্বীপে পৌঁছানোর আগেই জার্মান সেনা তাদের উপর আক্রমণ করে। জার্মান সেনার হাতে যাতে কোনো তথ্য বা প্রয়োজনীয় জিনিসপত্র না পৌঁছায় সে কারণে তারা তাদের নিজেদের নৌকোটাকে বিস্ফোরক দিয়ে ধ্বংস করে দিয়ে জলে ঝাঁপ দেয়, কিন্তু বরফ গলা জলে সাঁতার কাটা কিন্তু প্রায় অসম্ভব। দেখা যায় সেই 12 জন ব্যক্তি সাঁতার কেটে পাড়ে গিয়ে উঠলে হিটলারের সেনা তাদেরকে খুঁজতে খুঁজতে সেই সমুদ্রের পাড় অব্দি পৌঁছে যায়, আর 12 জনের মধ্যে 11 জনকে ধরে ফেলে। আর দেখা যায় যে একজনকে জার্মান সেনা সেখানেই মেরে ফেলে, আর বাকি 10 জনকে তারা বন্দি বানায়। সেখানে এই লোকটিকে দেখতে পাওয়া যায়। এই লোকটার নাম হলো জন। জন হলো সেই 12 জন লোকের মধ্যে একজন। জন কিন্তু সাঁতরে একটু দূরে গিয়ে ওঠার কারণে হিটলারের সেনা তাকে তখনও দেখতে পায় না, কিন্তু জন জানে যে হিটলার সেনার কাছে কিন্তু খবর আছে যে এখানে 12 জন ব্যক্তি এসেছে, আর তারা যখন গুনে দেখবে যে সেখানে মাত্র 11 জন আছে তখন কিন্তু তারা জনকে এই পুরো এলাকায় তন্ন তন্ন করে খুঁজবে। আর জন এটাও জানে যে সে যদি একবার ধরা পড়ে তাহলে তার উপর কি পরিমাণ অত্যাচার করা হবে। তাই জন দেরি না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর ঠিক সেই সময় ওয়াল্টার নামে এই জার্মান অফিসার কিন্তু জনকে দেখে ফেলে এবং জার্মান সেনারা জনকে তাড়া করতে করতে জনের দিকে গুলি চালাতে শুরু করে। দেখা যায় প্রচণ্ড ঠান্ডার মধ্যে জনের আত্মরক্ষার জন্য যে বন্দুকটা জনের কাছে ছিল সেটাতেও বরফ জমে অকেজো হয়ে গেছে, আর তার উপর নৌকো থেকে তাড়াহুড়ো করে পালানোর সময় জনের ডান পায়ের বুট জুতোটাও খুলে যায়, আর তার ফলে খালি পায়ে সে ঠিক মতন বরফে দৌড়াতেও পারছিল না। দেখা যায় জার্মান সেনারা জনকে লক্ষ্য করে গুলি চালালে একটা গুলি জনের ডান পায়ের বুড়ো আঙুলে গিয়ে লেগে তার বুড়ো আঙুলটা সেখানেই তার পা থেকে আলাদা হয়ে যায়। অসহ্য যন্ত্রণা হচ্ছিল তখন জনের, কিন্তু জন হার না মেনে সেখান থেকে ছুটে পালাতে থাকে, কিন্তু গুলি লাগার কারণে জনের ডান পায়ের থেকে রক্তক্ষরণ হচ্ছিল এবং সেই রক্তের ছাপ দেখে জার্মান সেনারা বুঝতে পারছিল যে জন কোন দিকে গেছে। এরকম করে জনের রক্তের ছাপ দেখে বেশ কিছুটা দূর পর্যন্ত তারা জনের পিছু নেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা আর রক্তের ছাপ খুঁজে পায় না, আর তার কারণ হলো ততক্ষণে কিন্তু জন বরফ লাগিয়ে সেই জায়গাটাকে অবশ করে ফেলেছে এবং তার ফলে রক্তটাও বন্ধ হয়ে গেছে। দেখা যায় কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসে। জার্মান অফিসার ওয়াল্টার
বুঝতে পারছিল যে জন ওই এলাকাটার মধ্যেই কোথাও একটা লুকিয়ে আছে, কারণ ওই গুলি লাগা পা নিয়ে জন বেশি দূর পালাতে পারবে না। আর তার উপর যেহেতু নরওয়ে দেশটা ছোট ছোট দ্বীপ দিয়ে তৈরি, তাই এক দ্বীপ থেকে অন্য দ্বীপে জনকে যেতে হলে সমুদ্রে সাঁতার কাটতে হবে। আর এই কনকনে ঠান্ডায় সে যদি এক দ্বীপ থেকে অন্য দ্বীপে সাঁতার কেটে যাওয়ার চেষ্টা করে, তাহলে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু ঠান্ডার কারণে তার মৃত্যু হবে। তাই ওয়াল্টারের নির্দেশে জার্মান সেনারা সেই জায়গাটাতে চিরুনি তল্লাশি চালায়। কিন্তু শেষমেশ জনকে খুঁজে না পেয়ে ওয়াল্টার ভাবে যে হয়তো নাৎসি সেনার হাত থেকে বাঁচার জন্য জন জলের মধ্যে লুকোতে গিয়ে ঠান্ডাতে মারা গেছে। তাই ওয়াল্টার বাকি 11 জন বন্দীকে নিয়ে তাদের ক্যাম্পে ফিরে আসে। সেখানে এই লোকটিকে দেখতে পাওয়া যায়। এই লোকটার নাম হলো মেজর কার্ট। মেজর কার্ট যখন জানতে পারে যে ওয়াল্টার 12 জনের মধ্যে মাত্র 11 জনকে ধরে নিয়ে এসেছে, তখন সে রেগে গিয়ে ওয়াল্টারকে জিজ্ঞেস করে, আর একজন ব্যক্তি কোথায়? ওয়াল্টার তাকে আশ্বস্ত করে বলে, আমরা তাকে অনেকবার করে খুঁজেছি কিন্তু পাইনি। আমার দৃঢ় বিশ্বাস যে সে প্রচন্ড ঠান্ডা সহ্য করতে না পেরে মারা গেছে। মেজর কার্ট কিন্তু ওয়াল্টারের উপর চিৎকার করে বলে, যদি সে মারা গিয়েই থাকে তাহলে তার মৃতদেহটা কোথায়? আমি আর কোনো কথা শুনতে চাই না। যেভাবেই হোক, জীবিত বা মৃত অবস্থায় সেই 12 নম্বর ব্যক্তিটিকে আমার সামনে হাজির করো। দেখা যায় মেজর কার্টের নির্দেশে জার্মান সেনাবাহিনীর বাকিরা পাগল কুকুরের মতন জনকে চারিদিকে খুঁজতে থাকে। আর বাকি 10 জন বন্দির পেট থেকে কথা বার করার জন্য তাদের উপর নির্মম অত্যাচার শুরু করে জার্মান সেনা। দেখা যায় কখনো তাদের প্রচণ্ড মারধর করা হয়, আবার কখনো তাদের মুখ থেকে তাদের প্ল্যান সম্পর্কে জানার জন্য লোহার পিন গরম করে তাদের হাতে পায়ের নখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও সে 10 জন ব্যক্তির একজনেরও মুখ থেকেও তাদের মিশনের ব্যাপারে জার্মান সেনারা কিন্তু কোনো কথাই বার করতে পারে না। অন্যদিকে দেখা যায় মেজর কার্টের সন্দেহ কিন্তু ঠিকই ছিল, অর্থাৎ জন এখনো বেঁচে আছে। দেখা যায় সেই কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় জনের পুরো শরীর কাঁপতে শুরু করেছে। তার সারা শরীরে এবং চুলে বরফ জমে গেছে। আসলে জন কিন্তু সেই জার্মান সেনার হাত থেকে বাঁচার জন্য সাঁতার কেটে ভেরিওনা নামক একটি দ্বীপে চলে আসে। আর সেইখানে সেই রাতের অন্ধকারে একটা মাছ ধরার নৌকো দেখতে পেয়ে জন তাদের কাছে সাহায্য চায়। দেখা যায় জনকে তারা তাদের বাড়িতে নিয়ে যায়। জন সেখানে এক রাত্রি বিশ্রাম করে এবং তাদের দেওয়া গরম জামা কাপড় পরে ফেলে। সেই বাড়ির একজন জনের পায়ের অবস্থা দেখে জনকে এক বয়স্ক মহিলার কাছে যেতে বলে, কারণ জন হাসপাতালে গেলে জার্মান সেনার কাছে ধরা পড়ে যাবে। জন সেই বয়স্ক মহিলার বাড়িতে পৌঁছালে সেই বয়স্ক মহিলা তার পায়ে একটা ব্যান্ডেজ বেঁধে দেয়। তবে সেই বয়স্ক মহিলা জনের পায়ের অবস্থা দেখে বুঝতে পারে যে জনের সত্যি সত্যি চিকিৎসার প্রয়োজন আছে। তাই সে জনকে বলে মর্টান নামে একজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে। এদিকে সেই সময় জার্মান সেনা তন্ন তন্ন করে প্রতিটা হাসপাতাল এবং প্রতিটা ঘর খুঁজে বেড়াচ্ছে। দেখা যায় জন কোনো রকমে বয়স্ক মহিলার বাড়ি থেকে বেরিয়ে মর্টানদের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। মর্টানের স্ত্রী, যার নাম রাংহিল্ড, সে আসলে হাসপাতালে নার্সের কাজ করত। জন সেখানে গিয়ে নিজের পরিচয় দেয় এবং মর্টানদেরকে সবকিছু খুলে বলে যে জার্মান সেনা কেন তার পিছু নিয়েছে। রাংহিল্ড জনকে বলে, আমি হাসপাতালে গিয়ে আপনাদের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। আপনাদের মধ্যে জীবিত 10 জন বন্দীকে প্রচন্ড পরিমাণে অত্যাচার করা হচ্ছে আপনার সম্পর্কে এবং এই মিশন সম্পর্কে তথ্য বার করার জন্য। সেই অত্যাচার সহ্য করতে না পেরে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে এবং আপনাদের 10 জনের মধ্যে একজন এই অত্যাচার সহ্য করতে না পেরে মারা গেছে এবং আরেকজনের অবস্থা খুবই শোচনীয়। আর বাকিরা যারা জীবিত আছে তাদেরকে আজ রাতে জার্মান সেনারা হত্যা করবে। রাংহিল্টের মুখ থেকে জনের নিজের সঙ্গী সাথীদের এই দুরবস্থার কথা শুনে জন যেন কিছুক্ষণের জন্য ভেঙে পড়ে। তার মনে হতে থাকে, না জানি কি দুরবস্থার মধ্যেই তারা এখন আছে আর কতটাই বা অত্যাচার তাদেরকে সহ্য করতে হচ্ছে। আমি এক একজনের মৃত্যুর প্রতিশোধ নেব।
আর তার জন্য আমাকে সবার আগে সুইডেনে পৌঁছাতে হবে, কারণ সুইডেনে পৌঁছে গেলে এই জার্মান সেনা আমার কিছুই করতে পারবে না। এদিকে দেখা যায় জার্মান সেনা কিন্তু জনের ব্যাপারে চারিদিকে তল্লাশি চালিয়ে যাচ্ছে, আর সে কারণের জন্য জন এক জায়গায় থাকতে পারবে না। দেখা যায় জন মর্টানের কথা মতন মর্টানদের বাড়ি ছেড়ে মর্টানেরই পরিচিত আরেকজনের বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য বেরিয়ে পড়ে, এবং এটাও দেখা যায় যে মর্টানের স্ত্রী রাংহিল্ডের কথা মতন সত্যি সত্যি সেই রাতের বেলায় জনের বাকি বন্ধুদেরকে জার্মান সেনা গুলি করে মেরে ফেলে। দেখা যায় এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে যে মিশন মার্টিন রেডের 12 জনের মধ্যে একজনকে জার্মান সেনারা ধরতে পারেনি, সে জার্মান সেনার চোখে ধুলো দিয়ে পালিয়েছে। আর এই খবরটা সাধারণ লোকের কানে পৌঁছানো মাত্রই জন যেখানে আশ্রয় নিয়েছে সেখানকার প্রতিবেশীরা জনকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। দেখা যায় সেখানকার কিছু লোক একটা ছোট নৌকো করে জনকে লিন্ড সাইদাত নামক একটা জায়গাতে পৌঁছে দেয়। কিন্তু বিষয়টা হলো লিন্ড সাইদাত হচ্ছে জার্মান সেনার সবচেয়ে বড় ঘাঁটি। তাহলে জন সেখানে আশ্রয় নিতে কেন গেল? আসলে জার্মান সেনা জনকে চারিদিকে পাগল কুকুরের মতন খুঁজছে, আর তারা এটা একদমই ভাবতে পারবে না যে তাদের যে প্রধান ঘাটে লিন্ড সাইদাত সেখানে জন লুকিয়ে আছে। তাই বাকি জায়গার তুলনায় লিন্ড সাইদাত কিন্তু সবচেয়ে বেশি সুরক্ষিত। এখানে কিছু দিন থাকার পর জনকে আবার জায়গা পরিবর্তন করতে হবে, অর্থাৎ লিন্ড সাইদাত ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। লিন্ড সাইদাত জায়গাটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, এবং সেই পাহাড়ে প্রচুর পরিমাণে বরফ জমে থাকে, অর্থাৎ জনকে সেখান থেকে অন্য জায়গাতে যেতে হলে স্কি করে যেতে হবে। জন লক্ষ্য করে যে যেহেতু তার ডান পায়ের বুড়ো আঙুলটা সঠিকভাবে চিকিৎসা হয়নি, সেই কারণে সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে পৌঁছতে শুরু করেছে। জনের শারীরিক অবস্থা ধীরে ধীরে ভেঙে পড়তে থাকলেও জনের মনের জোর কিন্তু তখনও সেই একই রকম আছে। জন মনে মনে ভাবে যে করেই হোক না কেন আমাকে সুইডেনে পৌঁছাতে হবে, আর সেখানে পৌঁছাতে পারলেই আমি জিতে যাব। এদিকে দেখা যায় মেজর কার্ট যেহেতু পুরো নরওয়ের দায়িত্বে ছিল, তাই নরওয়েতে কি হচ্ছে কি না হচ্ছে সেই সব খবর একটা রিপোর্টে লিখে হিটলারকে মেজর কার্টের পাঠাতে হতো। এতদিন ধরে জন ধরা না পড়ার কারণে এবং এত চিরুনি তল্লাশি চালানোর পরেও যখন জনকে খুঁজে পাওয়া যায়নি, তখন মেজর কার্টও ওয়াল্টারের মতনই ভাবতে থাকে যে হয়তো সত্যি সত্যি জন মারা গেছে। আর ঠিক সেই খবরটাই, অর্থাৎ মিশন মার্টিন রেডের 12 জনের মধ্যে 12 জনই মৃত, এই খবরটা মেজর কার্ট হিটলারকে পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায় সেই লিন্ড সাইদাত নামক জায়গাটায় আর্মি ক্যাম্পের সামনে দিয়ে জন যখন কি করে সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক সেই সময় মেজর কার্ডের মুখোমুখি হয় জন। সেই সময় কিন্তু মেজর কার্ড জনকে না চিনতে পারলেও জন চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মেজর কার্ডের মনে হয় জনের মতন কাউকে দেখলাম মনে হলো। তার মনের মধ্যে কিন্তু একটা সন্দেহ দেখা দেয়। সে তৎক্ষণাৎ একটা জার্মান প্লেনকে সেই অচেনা লোকটার দিকে যেতে বলে। দেখা যায় সেই জার্মান প্লেনটা জনের কাছাকাছি চলে আসলে জন মনে করে যে জার্মানিরা তাকে চিনতে পেরে গেছে, এবং সে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। আর সেটা দেখে প্লেনের পাইলট বুঝে যায় যে এটাই হচ্ছে সত্যিকারের জন। আর সেই পাইলট তখন প্লেন থেকে জনের দিকে গুলি চালানো শুরু করে। জনের গায়ে কোনো গুলি না লাগলেও সেই গুলি চালানোর জন্য একটা বরফের বড় চাই ভেঙে একটা বিশাল ধসের সৃষ্টি হয় সেখানে, এবং দেখা যায় যে জন কিন্তু সেই ধসের মধ্যে পড়ে যায়। এটা দেখে প্লেনের পাইলট ভাবে যে জন হয়তো সেখানে মারা গেছে, তবে জন কিন্তু তখনও মারা যায়নি। সে ধসের মধ্যে পড়ে গড়াতে গড়াতে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়। তার গা হাত পা কেটে ক্ষত বিক্ষত হয়ে যায়, তার চোখের শিরা ছিঁড়ে চোখে রক্ত জমাট বেঁধে গেছে তখন। আর তখন জন কিন্তু চোখে পুরো ঝাপসা দেখছে। সে বরফটাকে আঁকড়ে ধরে বরফ থেকে ওঠার চেষ্টা করলে তার নখগুলো উপড়ে পড়ে যায় সেখানে। তার শরীরে বিন্দু মাত্র শক্তি নেই। তাকে দেখে মনে হচ্ছে যে তার বেঁচে থাকা যেন এক প্রকার অসম্ভব, কিন্তু তখনও তার মনের জোর কমেনি। অন্যদিকে দেখা যায় সেই প্লেনের পাইলট মেজর কার্টের কাছে এসে জানায়, হ্যাঁ আপনার অনুমানটা সত্যি ছিল, ওটা জনই ছিল, কিন্তু আমি গুলি চালালে পাহাড়ের ধস নেমে যায় আর জন সেখানে মারা যায়। এই কথাটা শোনা মাত্রই মেজর কার্টের যেন
পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সে হিটলারকে ভুল রিপোর্ট পাঠিয়েছে। আর এখন সত্যি সত্যি ওই ধস নামার জন্য যদি জনের মৃত্যু না ঘটে আর জন যদি বেঁচে ফিরে যায়, তাহলে মেজর কার্টের হিটলারকে পাঠানো রিপোর্টটা ভুল প্রমাণিত হবে। আর সেটা হলে মেজর কার্ট খুব ভালো মতোই জানে যে এই ভুলের জন্য হিটলার তাকে কত নৃশংস শাস্তি দিতে পারে। অন্যদিকে দেখা যায় যে জন সে পাহাড় থেকে নেমে কোনো রকমে টলতে টলতে মরিয়াস নামক একজনের বাড়ির পেছনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ঠিক সেই সময় দেখা যায় জার্মান সেনারা মরিয়াসদের বাড়িতে তল্লাশি করতে এসেছে। জার্মান সেনারা সেখানে কিছু খুঁজে না পেয়ে সেখান থেকে চলে গেলে দেখা যায় মরিয়াস এবং মরিয়াসের দিদি, যার নাম গুডরন, সে জনকে তাদের ঘরে নিয়ে আসে। সেখানে তারা জনের সেবা শুশ্রূষা করে এবং মরিয়াসদের একটা চিলে কোঠার ঘরের মধ্যে জনের থাকার ব্যবস্থা করে দেয় তারা। সেখানে জন বেশ কিছুদিন ধরে থাকে। গুডরন একদিন জনকে বলে, শোনো জন, আমি জানি তোমার উপর দিয়ে অনেক বড় ঝড় গেছে। আমি এটাও জানি যে তোমার বাকি বন্ধুরা জার্মান সেনার হাতে মৃত্যুবরণ করেছে, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি এখনো পর্যন্ত জার্মান সেনার হাতে ধরা পড়নি এবং বেঁচে আছো। আর তার কারণ হলো তোমার মাথার উপর থাকা দায়িত্ব। মনে বিশ্বাস রাখো জন, তুমি সফল হবেই। দেখা যায় ঠিক সেই সময় জার্মান সেনারা আবার মরিয়াসদের বাড়িতে চিরুনি তল্লাশি করতে আসে। জার্মান সেনারা মরিয়াসদের সবকটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখে এবং সর্বশেষে চিলে কোঠার ঘরে খুঁজতে যায়। আর সেটা দেখে মরিয়াস এবং গুডরনের প্রচন্ড ভয় লাগে। চিলে কোঠার ছাদে যেখানে জন লুকিয়েছিল সেখানে এক জার্মান সেনা খুঁজতেই যাবে, ঠিক সেই সময় একটা কাঠের বিমে খোঁচা লেগে জার্মান সেনার বুকের থেকে তার ব্যাজটা মাটিতে পড়ে যায়। আর সেই কারণে সেই ব্যাজটাকে সেই জার্মান সেনা কুড়াতে ব্যস্ত হয়ে যায় এবং সেই কারণে সেই চিলে কোঠার ছাদটাকে না খুঁজেই সেখান থেকে চলে যায় তারা। সেই সময় জন বেঁচে গেলেও মরিয়াস এবং গুডরন কিন্তু বুঝতে পেরে যায় যে জনকে আর বেশিক্ষণ এখানে রাখা যাবে না, কারণ জার্মান সেনা সেই বরফের মধ্যে থেকে জনের মৃতদেহ খুঁজে পায়নি। তাই তারা জানে যে জন এখনো বেঁচে আছে। আর জার্মান সেনার হাতে যদি একবার জন ধরা পড়ে, তাহলে জনের সাথে সাথে মরিয়াসদের পুরো পরিবারেরও মৃত্যু নিশ্চিত। তাই এলাকার কয়েকজন লোক মিলে একটা কাঠের স্ট্রেচারে করে জনকে রাতের অন্ধকারে বের করে নিয়ে গিয়ে পাহাড়ের উপরে অবস্থিত একটা কাঠের কেবিনের মধ্যে রেখে আসে। আর জনকে বলে যে এই কাঠের কেবিনে তাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। সুযোগ বুঝে তারা জনকে সেখান থেকে বের করে নিয়ে যাবে। দেখা যায় সেখানে থাকতে থাকতে জনের শারীরিক অবস্থার সাথে সাথে মানসিক অবস্থাও ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। তার পায়ের পচা জায়গাটা থেকে ধীরে ধীরে পচন সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। অসহ্য যন্ত্রণায় জন ছটপট করছিল। তখন দেখা যায় যন্ত্রণা সহ্য করতে না পেরে এবং শরীরের বাকি অংশগুলোকে সেই ঘায়ের থেকে বাঁচানোর জন্য জন নিজের পায়ের আঙুলগুলোকে কেটে ফেলে। ভাবা যায় একটা লোকের কতটা মনের জোর থাকতে পারে যে নিজের পায়ের আঙুলগুলো সে নিজে কেটে ফেলে। সেই ঘরটার মধ্যে কোনো মলমূত্র ত্যাগ করারও জায়গা ছিল না, তাই মলমূত্র ত্যাগ করার জন্য জনকে ঘরের একটা কোণা ব্যবহার করতে হচ্ছিল। আর সেই লোকগুলোর রেখে যাওয়া অল্প কিছু খাবার খেয়ে জনকে দিন কাটাতে হচ্ছিল সেখানে। সেই ঘরটার মধ্যে একা থাকতে থাকতে জনের বাকি বন্ধুদের কথা জনের মনে পড়তে শুরু করে, যাদেরকে জার্মান সেনারা হত্যা করেছিল। আর দেখা যায় ধীরে ধীরে জন মানসিক ভারসাম্য হারাতে শুরু করেছে, অর্থাৎ জন পাগল হতে শুরু করেছে। তার মাঝে মাঝেই মনে হতে থাকে যে জার্মান সেনারা তাকে খুঁজে পেয়ে গেছে আর সেই ঘরের মধ্যে দরজা ভেঙে ঢুকে আসছে জার্মান সেনারা। এইভাবে বেশ কিছুদিন চলার পর দেখা যায় একদিন মরিয়াস কিছু লোকজন নিয়ে সেই কাঠের কেবিনটাতে আসে এবং জনকে বলে, জন চলো, আমি কিছু লোক জোগাড় করেছি, তারা তোমাকে সুইডেনে পৌঁছে দেবে। কিন্তু জনের যা শারীরিক অবস্থা তাতে জনের উঠে দাঁড়ানোরও ক্ষমতা নেই। তখন মরিয়াস এবং তার লোকেরা জনকে একটা কাঠের স্লেজ গাড়ির মধ্যে শুইয়ে সেটাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। পাহাড়ের রাস্তা খুবই দুর্গম থাকায় অনেক উঁচু
উঁচু নিচু জায়গার উপর দিয়ে তাদেরকে অনেক কষ্ট করে জনের স্লেজ গাড়িটাকে ঠেলে নিয়ে যেতে হচ্ছিল। দেখা যায় বেশ কিছু দূর যাওয়ার পরে তারা একটা পাহাড়ের উপরে একটা গুহার মধ্যে জনকে ঢুকিয়ে রেখে দিয়ে আসে। আসার সময় তারা জনকে বলে আসে যে অন্য আর একদল লোক তাকে এখান থেকে নিয়ে সুইডেনে পৌঁছে দেবে। দেখা যায় জন সেই গুহার মধ্যে থাকতে শুরু করেছে। গুহার বাইরের জায়গাটা যত দূর চোখ যায় শুধু সাদা বরফে ঢাকা আর অস্বাভাবিক ঠান্ডা। জনের শরীরে কিন্তু তখন এক ফোঁটাও শক্তি নেই, কিন্তু মনের জোর তখনও অনেকটাই আছে। ওই ঠান্ডা হিমশীতল গুহাটার মধ্যে জনের সময় কাটানো যেন প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। এরপর দেখা যায় কিছুদিন পর নিগো নামে একজন লোক মরিয়াসদের বাড়িতে এসে বলে যে তারা জনকে খুঁজে পায়নি। এই নিগো নামের লোকটা হলো সেই ব্যক্তি যার কিনা জনকে ওই গুহা থেকে বের করে সুইডেনে পৌঁছে দেওয়ার কথা ছিল। এটা শোনা মাত্র এই মরিয়াসদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারা ভাবে জনের তো উঠে দাঁড়ানোরই ক্ষমতা ছিল না, আর জনকে রেখে এসেছি 4 দিন হয়ে গেছে, তাহলে জন গেল কোথায়? নিগোর সাথে কথা বলে মরিয়াসরা আরো জানতে পারে যে নিগোরা যে গুহাতে জনকে খুঁজতে গেছিল মরিয়াসরা সেখানে জনকে রেখে আসেনি। দেখা যায় নিগো সেখান থেকে চলে গেলে মরিয়াসরা জনের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে মরিয়াসরা দেখে জনকে তারা যে গুহায় রেখে এসেছিল সেই গুহার মুখটা পুরো বরফে ঢেকে গেছে। তখন মরিয়াসরা ভাবতে থাকে যে এত কিছু করার পরেও শেষমেশ হয়তো তারা জনকে আর বাঁচাতে পারলো না। কিন্তু গুহার মুখের বরফ সরানোর পর জনকে ডাকতেই দেখা যায় জন সাড়া দিয়েছে। তারা জনকে সে গুহা থেকে বার করে নিয়ে আসে, আর নিগোদের বোঝার সুবিধার জন্য সেখানে খুব ভালো করে একটা চিহ্ন দিয়ে আসে। দেখা যায় এবার নিগোরা সঠিক জায়গাতে পৌঁছেছে, অর্থাৎ জনকে সেখানে তারা খুঁজে পেয়েছে। তারা জনকে নিয়ে সুইডেনের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে তাদেরকে আবার সেই গুহাতেই ফেরত আসতে হয়। দেখা যায় জন কিন্তু পুরোপুরি ভেঙে পড়েছে। জন নিগোদেরকে বলে, আমি বোধহয় আর বাঁচবো না, আমার বোধহয় বেঁচে আর সুইডেনে ফেরত যাওয়া হবে না। নিগোরা জনকে বলে, তুমি হার মেনে নিও না জন, তোমার মতন যদি একজন যোদ্ধা হার মেনে নেয় তাহলে কিন্তু এই দেশের প্রত্যেকটা লোক হেরে যাবে। তোমার দিকে চেয়ে কিন্তু পুরো দেশবাসী বসে আছে, তোমাকে এখান থেকে বেঁচে ফিরতেই হবে, আর তার জন্য আমরা আমাদের নিজেদের বলিদানও দিতে পারি। আর আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি যেভাবেই হোক না কেন আমি তোমায় সুইডেনে পৌঁছে দেবই। দেখা যায় আবহাওয়া বেশ কিছুদিন খারাপ থাকার কারণে জনকে বাধ্য হয়ে ওই গুহার মধ্যেই বেশ কিছুটা দিন থাকতে হয়। দেখা যায় নিগো এবং তার বন্ধুরা এক একদিন সে গুহার মধ্যে এসে জনের সেবা শুশ্রূষা করে দেয়। দেখা যায় বেশ কিছুদিন পর আবহাওয়া পরিষ্কার হয়ে গেলে নিগোরা একটা প্ল্যান বার করে। কি প্ল্যান? নিগোদের এক প্রতিবেশী একপাল গবাদি পশুকে নরওয়ে থেকে সুইডেনে পাচার করবে, আর সেই সুযোগে জনকে তারা সুইডেনে পৌঁছেও দেবে। তাদের প্ল্যান অনুযায়ী সেই গবাদি পশুগুলোর মধ্যে একটা ছাগলের সাথে জনের স্ট্রেচারটাকে বিঁধে দেওয়া হয়। দেখা যায় ছাগলগুলো জনকে নিয়ে ছুটতে শুরু করেছে। ছাগলগুলো এতটাই প্রশিক্ষণ প্রাপ্ত ছিল যে তারা নরওয়ে থেকে সুইডেনে যাওয়ার রাস্তাটা খুব ভালো মতনই চিনত। নিগোদের প্ল্যান ছিল যে এইভাবেই জন সুইডেনে পৌঁছে যাবে এবং জার্মান সেনার নজরেও পড়বে না। অন্যদিকে দেখা যায় যে মরিয়াসদের বাড়িতে গুডরনের হঠাৎ করে মনে পড়ে যায় যে তার হাতে সেলাই করা জনের নাম লেখা একটা রুমাল সে জনকে দিয়েছিল, আর জন যদি সেই রুমালটাকে সেই চিলে কোঠার ঘরে ফেলে রেখে আসে আর সেটাকে যদি জার্মান সেনারা খুঁজে পেয়ে যায় তাহলে কিন্তু মরিয়াসদের পুরো পরিবারকে জার্মান সেনারা মেরে ফেলবে। তাই গুডরনরা সেই চিলে কোঠায় জনের রুমালটাকে খুঁজতে যায়। দেখা যায় তারা চিলে কোঠার ঘরে জনের রুমালটাকে খুঁজে পেয়ে যায়, আর ঠিক তখনই দেখা যায় জার্মান সেনারা সেখানে এসে পৌঁছেছে। জার্মান সেনারা কিন্তু সেই চিলে কোঠার ঘরটা ভালো করে তল্লাশি করে বুঝতে পারে যে এখানে জন বেশ কিছুদিন ধরে ছিল। তারা মরিয়াস এবং গুডরনকে প্রচন্ড মারধর করতে থাকে এবং জিজ্ঞেস করতে থাকে যে জন কোথায় আছে। অন্যদিকে দেখা যায় যে জনকে যে ছাগলটা টেনে নিয়ে যাচ্ছিল সেই ছাগলটা অতি দ্রুত বেগে দৌড়াচ্ছিল বলে জনের স্লেজ গাড়ির
বাঁধনটা ধীরে ধীরে হালকা হতে থাকে এবং এক সময় দেখা যায় যে জনের স্লেজ গাড়ির বাঁধনটা খুলে যায় আর সেখানে থাকা জার্মান কন্ট্রোল টাওয়ার থেকে জার্মান সেনারা জনকে দেখে ফেলে আর জনের উপর গুলি চালাতেও শুরু করে তারা। জন কিন্তু তখন বুদ্ধি করে একটা ঢালু জায়গায় নেমে আসে। দেখা যায় নাৎসি সেনারা জনকে খোঁজার জন্য সেই ঢালু জায়গাটার কাছে চলে আসে আর জনকে তারা ধরে ফেলতেই যাবে। ঠিক সেই সময় দেখা যায় যে সেই ছাগলটা যেটা কিনা জনকে টেনে নিয়ে যাচ্ছিল সেই ছাগলটা জনের পাশে চলে আসে, কারণ ছাগলগুলো প্রশিক্ষণ প্রাপ্ত থাকায় ছাগলটা বুঝতে পেরে যায় যে জন তার সাথে বাঁধা নেই। এবার জন কোনো রকমে ছাগলটার দড়িটাকে তার দু হাতের সাথে পেঁচিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই ছাগলটা আবার দ্রুত বেগে ছুটতে শুরু করে আর দেখা যায় জার্মান সেনার সামনে দিয়ে জন নরওয়ের বর্ডার ক্রস করে সুইডেনে পৌঁছে যায় আর জার্মান সেনা সেখানে কিছুই করতে পারে না। এই খবরটা শোনা মাত্রই মেজর কার্টের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ মেজর কার্ট তখন পরিষ্কার বুঝতে পারছিল যে তার হিটলারকে পাঠানো রিপোর্টটা কিন্তু ভুল প্রমাণিত হবে, কারণ জন সে 12 জনের মধ্যেই একজন এবং সে কিন্তু এখনো বেঁচে আছে। মেজর কার্ট খুব ভালো মতন জানতো যে হিটলার মিথ্যা কথা বলার জন্য তাকে কত বড় শাস্তি দেবে। এবার মুভিটাতে 1945 সাল দেখানো হয়। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে আর জন কিন্তু জার্মান সেনার হাত থেকে সমস্ত তথ্য বাঁচিয়ে নিরাপদে আবার ফেরত এনেছে। জনকে তখন মিলিটারিদের ট্রেনিং দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে আর ভুল খবর দেওয়ার জন্য মেজর কার্ডেরও মৃত্যুদণ্ড হয়েছে। জনকে তার বীরত্বের জন্য পুরস্কৃত করা হয়, কিন্তু জন মনে করত যে তার বেঁচে ফেরার পিছনে কিন্তু সেই নরওয়েবাসীর অবদান সব থেকে বেশি। কি বীরত্বেরই না পরিচয় দিয়েছিল লোকগুলো, না হলে জন কোনোদিনই বেঁচে ফিরতে পারতো না। মুভিটা এখানেই শেষ হয়ে যায়।